একটি পরিবার, একটি রহস্যময় আয়না এবং একটি অভিশপ্ত জীবন। যখন পূর্বপুরুষদের করা কালো জাদুর চুক্তি বর্তমান প্রজন্মের গলার কাঁটা হয়ে দাঁড়ায়, তখন শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। আজ আমরা জানবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ার অন্যতম ভূতের মুভি প্যারাবাগানের মূল কাহিনী। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। মুভি শুরু হয় 2004 সালে। আমরা দেখি এক নারী একটি চুপড়ি ঘরের মধ্যে বসে হাতে করে একটা কাককে একটা জাদুকরি লাঠির সাহায্যে পেটাচ্ছিল। দৃশ্যটা ছিল খুবই ভয়ঙ্কর। একই সাথে আমরা দেখতে পাই খাঁচার ভেতরে কয়েকটা কাককে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি ওই একই নারীকে, যার নাম হচ্ছে সুদর্শী। এখানে আমরা তাকে সুদর্শী বলে ডাকবো, এবং তার স্বামী, যাকে আমরা ডাকবো তরিয়াতে বলে। সে তার স্বামী তরিয়াদের সঙ্গে মিলে একটা রেস্টুরেন্ট চালাতো, এবং তাদের রেস্টুরেন্ট ছিল খুবই জনপ্রিয়। মানে এখানে খুব ভালো খাবার পাওয়া যায়, এবং তাদের ব্যবসাও বেশ ভালোই চলছিল। এরপর আমরা স্বামী স্ত্রীকে রান্না করে দেখতে পাই, যেখানে সুদর্শী সবজি কাটছিল। হঠাৎ করে সে রান্নাঘরের মধ্যে একটা কাক উঠে আসলে সে চমকে যায়। এরপর তার আচরণ বদলে যেতে থাকে। সে তার হাতে একটা ছুরি তুলে নেয় এবং নিজের স্বামীর দিকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। কিন্তু হঠাৎই তার জ্ঞান ফিরে আসে। তার মনে হচ্ছিল সে কাকটা দেখেছে, কিন্তু বাস্তবে সেখানে কোনো কাকই ছিল না। এই ঘটনার পর সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তরিয়াদি তার স্ত্রীর এমন অদ্ভুত আচরণে চিন্তিত হয়ে পড়ে এবং তার সাথে কথা বলতে চায়। সে দেখে সুদর্শী একটি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তরিয়াদি তার কাছে যায় ও জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? ঠিক তখনই সুদর্শী নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তরিয়াদি তখন তার দুই মেয়ে ভুলেন আর মায়াকে ডাকতে থাকেন, কিন্তু হঠাৎ করে সুদর্শী জেগে ওঠে এবং নিজের শরীরকে ভয়ানকভাবে মুচড়াতে থাকে এবং অদ্ভুতভাবে হাসতে থাকে। এরপর দৃশ্য কেটে যায়। এরপর আমরা চলে যাই 2010 সালের গল্পে, যেখানে দেখা যায় তরিয়াদি অনেক বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছে। আসলে ঘটনার পর সে মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু এখন কিছুটা সুস্থ হয়েছে। তার ব্রাদার ইন ল ডাক্তার রনির সাহায্যে সে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। বাড়িতে ফিরে সে তার দুই মেয়ে ভুলেন ও মায়াকে ডাকতে থাকে। ভুলেন ছোট মেয়ে, তাই বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়। ডাক্তার রনি মায়াকে বলেন তার বাবার অবস্থা আগের চেয়ে ভালো হলেও এখনো তাকে পর্যবেক্ষণে রাখতে হবে। কিন্তু রনি তার ট্রমা নিয়ে কোনো আলোচনা করতে সবাইকে নিষেধ করে। সে মায়াকে তার মায়ের কথা জিজ্ঞেস করে। মায়া জানায় তার মায়ের অবস্থা এখনো ভালো হয়নি, তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না। আসলে প্রসেসড হওয়ার পর সুদর্শীর অবস্থা খুব খারাপ। এরপর মায়া তার মামা ডাক্তার রনিকে অনুরোধ করে তাকে তার মায়ের সঙ্গে দেখা করার অনুমতি দিতে, কিন্তু তখনই রনির স্ত্রী ফোন করে আর সে সেখান থেকে চলে যায়। রাতে সবাই একসাথে খেতে বসে। খাবার সময় তরিয়াদি মায়াকে বলে সে যেন আবার স্কুলে যাওয়া শুরু করে। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি চলবে না। সে চায় মায়ার গ্রাজুয়েশন দেখতে। তার মা এবং সে যেন দুজনেই উপস্থিত থাকুক তার গ্রাজুয়েশনের সময়। এরপর সে মায়াকে জিজ্ঞেস করে তার মা কোথায়। মায়া জানায় তার মা নিজের বেডরুমে আছে। এরপর দৃশ্য চলে যায় গভীর রাতের দিকে, যেখানে তরিয়াদি তার স্ত্রী সুদর্শীর সঙ্গে নাচছিল। এখানে আমরা তাদের মধ্যে একটা রোমান্টিক বন্ধন গড়ে উঠতে দেখি, কিন্তু অন্যদিকে মায়ার ঘুম ভেঙে যায় আর সে মিউজিকের শব্দ শুনতে পায়। সে তার মায়ের রুমে যায়, যেখানে সে দেখে তার বাবা একা একা নাচছে। বলা যায় সে যেন সুদর্শীর হ্যালুসিনেশন করছিল, কারণ সুদর্শী তো তখনও অসুস্থ হয়ে বেডে শুয়েছিল এবং তার কোনো জ্ঞানও ছিল না। এটা দেখে মায়ার খুবই খারাপ লাগে। সে নিজের রুমে ফিরে যেতে চায়, কিন্তু ঠিক তখনই দেখে কেউ জানালায় পাথর ছুটছে আর বাইরে দাঁড়িয়ে আছে তার বাবা তরিয়াদি। সে তার বাবাকে ডাকার জন্য বাইরে আসে, কিন্তু তার বাবা একটা ভয়ানক হাসি দিয়ে সরাসরি নিজের মাথায় একটা পাইপের সঙ্গে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরদিন মায়ের বাড়িতে আসে সুদর্শী আত্মীয় স্বজন সৌরমণি, বম্বা এবং সুচিত্র, কিন্তু ওরা আসলে দুঃখ প্রকাশ করতে আসেনি। তারা চাচ্ছিল মায়ার বাড়িটা বিক্রি করতে, যা মায়া তার দাদিমার উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল, এবং তারা ওই টাকার ভাগ নিজেদের মধ্যে ভাগ করে নিতে চেয়েছিল। এদিকে আমরা দেখি মায়া খুব চিন্তিত তার মায়ের জন্য, কারণ
তার মা একদমই কথা বলে না। সে তার মায়ের কণ্ঠস্বর আবার শুনতে চায়। সে তার আগের মাকে খুব মিস করে। এর মধ্যে মায়ের আত্মীয়রা তাকে ডেকে বলে যে তাকে এই বাড়িটা বিক্রি করে দিতে হবে, যাতে সে মায়ের হাসপাতাল বিল মেটাতে পারে। তারা বলে টাকাটা তারা ভাগ করে দেবে এবং তাকে ছোট্ট একটা বাড়ি কিনে দিবে। কিন্তু মায়া সাফ জানিয়ে দেয় সে কোনোভাবে এই বাড়ি বিক্রি করবে না। এরপর তারা সুরমনির কাছে জানায় তাদের কথাবার্তা মেলেনি। তখন সুরমনি তাদের দেখায় কিছু চুল যেগুলো সুদর্শী ছিল এবং রাতে মায়া ও ফুলেন একসাথে শুয়েছিল। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল, লাইটও ছিল না। ফুলেন খুব ভয় পাচ্ছিল, তাই মায়া বাইরে গিয়ে একটা ল্যাম্প নিয়ে আসে। কিন্তু তখনই সে বিছানায় একটি কাককে দেখতে পায় এবং সে জানালার দিকে তাকায়, যেটা বন্ধ ছিল। তার মনে হয় ওই পাখি ঘরের ভিতরে এলো কিভাবে। সে কাকটাকে ধরার চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার সামনে হাজির হয় তার বাবা। তখন চারপাশে অনেকগুলো কাক ছিল, কিন্তু আসলে এটা ছিল একটা দুঃস্বপ্ন। মায়ের খুব ভয় লাগে। এরপর আমরা দেখি মায়ের কিছু জিনিসপত্র বিক্রি করছে যাতে কিছু আর্থিক সহায়তা পায়। আমরা দেখতে পাই মুভির শুরুতে যে জাদুকরী দস্তা দেখা গিয়েছিল সেটাও এখানে পড়ে আছে, যেটা দিয়ে সুদর্শী কাকটাকে কেটেছিল। বিক্রেতা তাকে সেটা বিক্রি করতে বলে, কিন্তু মায়া তা অস্বীকার করে, কারণ ওটা তার মায়ের ছিল। এরপর পরদিন মায়া তার মায়ের পাশে থাকে, তাকে গোসল করাতে যাচ্ছিল। তখন সে দেখে তার মায়ের পিঠে একটা অদ্ভুত ক্ষতের দাগ আছে। এটা দেখে সে তার কাকা রনিকে ডাকে। রনি এসে সুদর্শীর জন্য ওষুধ নিয়ে আসে যাতে তার ক্ষতটা সারানো যায়। রনি ভেতরে ঢোকে, কিন্তু তখন সে মায়ের ঘরে আয়নাটা দেখে, যেটা দেখে সে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সে মায়াকে তাদের পরিবারের কিছু গোপন সত্য বলে, যেগুলো মায়া কখনো জানতো না। রনি বলে যে আয়নাটা তার মায়ের ঘরে আছে ওটা সরিয়ে ফেলতে হবে, কারণ সেটা তার বাবার মৃত্যুর এক বড় কারণ। এখানে পরিষ্কার হয় রনি আসলে একজন ডাক্তার। এরপর সে বলে মায়ার দাদার 3 জন স্ত্রী ছিল, তাদের মধ্যে 2 জনের মৃত্যু খুব রহস্যজনক ভাবে হয়েছিল। তাদের দেহ কেউই দেখতে পায়নি, কারণ তারা কফিনে মারা ছিল। গুজব ছিল দাদা তার ওই 2 স্ত্রীকে একটা ডেমন বা অসুরের জন্য বলি দিয়েছিল। এই 2 বলিদার স্ত্রীর নাম ছিল সনি ও তোমেরা। সনি মারা যায় বৃহস্পতিবার 24শে মে 1964 সালে, আর তোমেরা মারা যায় বৃহস্পতিবার 19শে মার্চ 1964 সালে। যদিও তাদের মৃত্যুর দিন এবং সময় হুবহু এক ছিল, যেটা ছিল একটা রিচুয়ালের অংশ। কিন্তু মায়ের দাদু মানে সুদর্শী ও রনির বাবা একসময় শপথ করেছিলেন যে তিনি এসব কুসংস্কার ও অশুভ কর্মকাণ্ড বন্ধ করে দিবেন। এরপর তিনি একটা রিচুয়াল করার সিদ্ধান্ত নেন। সেই সময় রনি বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ঘরের ভেতরে দাদু একটা কাককে হত্যা করে তার রক্ত পান করেন। এরপর তিনি সে দস্তার উপর শুয়ে পড়েন। তখন ঘরে একটা আয়নাও ছিল, যার ভেতর থেকে একটা ডেমন বেরিয়ে আসে, যার নাম এই সিনেমার মধ্যে পেরঙ্গান বলা হয়েছে। এবং এটি সিনেমার নাম হলেও আসলে পেরঙ্গান শব্দের মানে হলো দুষ্ট আত্মা বা কুশক্তি বা কোনো অসুরের শব্দগত নাম। ম্যাসিমোনো সিনেমার প্রেক্ষাপটে এটাই সেই কমন ডেমন হিসেবে দেখানো হয়েছিল। এই ডেমনই সে দস্তা দিয়ে দাদুকে হত্যা করে। এখানে দাদু বলতে মায়ার মা সুদর্শী এবং রনি এর 2 ভাই বোনের বাবা। আসলে এই ডেমনটিকে মায়ের দাদু আগে থেকে বন্দি করে রেখেছিলেন এবং প্রতিদিন তাকে কিছু না কিছু খাওয়াতেন। এর বিনিময়ে তিনি অর্থ সম্পদ পেতেন, যা ছিল এক অশুভ চুক্তির ফল। এরপর গল্পে দেখা যায় রনিকে তার স্ত্রী ফোন করে এবং তিনি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে তিনি মায়াকে বলেন সে আয়নাটা ঘর থেকে সরিয়ে ফেলতে। মায়া সেই কথা রাখতে গিয়ে যখন ঘরে ঢোকে, তখন সে আয়নার ভেতর তার মায়ের সঙ্গে একটা ডেমনকে দেখতে পায়। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং দেখতে পায় ফুলেন তার মায়ের ঘরের দিকে যাচ্ছে। মায়া ফুলেনকে থামাতে চায়, কারণ ঘরে বিপদ হতে পারে। তো হঠাৎই তারা শুনতে পায় মায়ের কণ্ঠস্বর, যে এত বছর ধরে একটা কথাও বলেননি। সে কণ্ঠস্বর এতটাই পরিচিত ছিল যেন মায়া নিজেকেই শুনছিল। বলেন এটা শুনে যায় তার মায়ের কাছে এবং তার সঙ্গে তার বোনও ছিল, এবং তারা দুজনে অবাক হয়ে যায় যখন তারা দেখে তাদের মা হঠাৎ করে কথা বলছে। ঠিক সেই সময় তার মায়ের পিঠের ক্ষতের দাগটাও সেরে গিয়েছিল। এদিকে আমরা দেখি রনি রেল ক্রসের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ তার উপর কিছু একটা প্রভাব ফেলতে শুরু করে এবং সে ট্রেন লাইনের দিকে হাঁটতে থাকে। তার ফলে তার মৃত্যু ঘটে। অর্থাৎ সে যে গল্পটা বলছিল সেটা ডেমন চায়নি সে পুরোটা বলে ফেলুক,
অন্যদিকে মাঝরাতে মায়ার ঘুম ভেঙে যায়। সে দেখে ভুলেন ঘরে নেই। সে তাকে খুঁজতে বের হয় এবং দেখতে পায় ভুলেন একটা চাদর মুড়ি দিয়ে আছে। মায়া জিজ্ঞেস করে সে এত রাতে এখানে কি করছে। ভুলেন উত্তর দেয় সে তার মায়ের সঙ্গে লুকোচুরি খেলছিল। এটা বলে সে চলে যায়। ঠিক তখনই সে দেখতে পায় মায়ের পেছনে একটা চাদর নিচে নিচে নড়ে ওঠে, যেটা মায়া দেখতে পায় না। এরপর মায়া তার মায়ের ঘরে যায়, যেখানে তার মা জিজ্ঞেস করে রনিকে আমাদের সঙ্গে দেখা করতে আসবে কিনা। এরপর মায়া রনিকে ফোন করে, যেখানে তার স্ত্রী ফোনটি ধরে নেন। মামি কাঁদতে কাঁদতে জানিয়ে দেন যে মায়ের পরিবারের কারণে রনি আর বেঁচে নেই। এখানে জানা যায় যে রনির স্ত্রী আসলে মায়ের পরিবারকে ঘৃণা করতেন, তাই তিনি বারবার রনিকে সেখান থেকে চলে আসতে বলতেন। এর পেছনের কারণ ছিল রনির পরিবারের ইতিহাস, এবং এই কারণে তিনি একবারের জন্য এই বাড়িতে আসেননি। এরপর গল্প আসে পরবর্তী রাতে, যেখানে সমরণী এবং অন্যরা আসে মায়ের বাড়িতে। উদ্দেশ্য ছিল সেই চুলগুলোকে দাফন করা, যেগুলো ছিল কোন এক রিচুয়ালের অংশ। এরপর সুচিত্র বাড়িতে আসে। বাড়িতে ঢোকার পর সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। এরপর হঠাৎ কেউ তার পা ধরে ফেলে নিচ থেকে, আর সে ভয় পেয়ে ধারালো অস্ত্র চালাতে থাকে, কিন্তু আসলে সে নিজের পাই কেটে ফেলে। এরপর সে অশুভ শক্তি তাকে মেরে ফেলে, অর্থাৎ সে রিচুয়ালটিকে দেমনের একদমই পছন্দ হয়নি। অন্যদিকে মায়া তার মায়ের ঘরের আয়নাটিকে কাপড়ে ঢেকে দেয়। এরপর সে দেখতে পায় ভুলেন তার মায়ের পাশে রয়েছে। এই দৃশ্য দেখে সে ভুলেনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়, কারণ তার মায়ের আচরণ তার স্বাভাবিক লাগছিল না। এরপর রাতে ঘুমোতে যাবার সময় মায়া তার বিছানায় একটা কাক দেখতে পায়। এর পাশাপাশি তার বালিশের নিচে একটু অস্বাভাবিক কিছু অনুভব করে। যখন সে তা চেক করে তখন দেখতে পায় সেখানে একটা মৃত কাক রয়েছে। এই দৃশ্য দেখে সে বমি করতে ছুটে যায় বেসিনে। সেখানে সে দেখে তার মুখ দিয়ে বমির সঙ্গে রক্ত এবং কাকের পালক বেরোচ্ছে। রক্তে ভিজে যায় তার মুখ। সে বারবার তার মুখ পরিষ্কার করতে থাকে, কিন্তু কিছুতেই পরিষ্কার হয় না। সে বারবার চেষ্টা করে রক্ত বা পালক সরাতে পারে না, কিন্তু হঠাৎ করে সবকিছু অদৃশ্য হয়ে যায়, যেন সেটা সবটাই হ্যালুসিনেশন ছিল। এরপর সে বিছানায় ফেরার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে ভুলেন বাইরে কোথাও দাঁড়িয়ে আছে। সে খুঁজতে যায় এবং দেখে ভুলেন একটা কুয়োর ধারে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল। ঠিক সময় মায়া তাকে বাঁচিয়ে ফেলে এবং ঘরে নিয়ে আসে। এরপর মায়া তার মায়ের ঘরে যায়, যেখানে আবার সে আয়নাটি থেকে কাপড় সরে যায়। সে সিদ্ধান্ত নেয় এই আয়নাটি ঘর থেকে সরিয়ে ফেলবে। যখন সে আয়নাটিকে বাইরে নিয়ে যায় তখন আমরা স্পষ্টভাবে আয়নার মধ্যে একটা ডেমনকে দেখতে পাই। এরপর মায়া আয়নাটিকে ভাঙার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করুক না কেন সেটা ভাঙে না। এটা পরিষ্কার হয় যে এটা একটি ম্যাজিক্যাল মিরর। শেষমেশে সেটাকে বাইরে রেখে ঘরে ফিরে আসে, কিন্তু তখনই আমরা দেখতে পাই আয়নার ভেতরে সে ডেমন রয়ে গেছে। পরদিন সকালে ভুলেন তার মায়ের সঙ্গে থাকে। তখন মায়া আসে এবং দেখে সে আয়নাটি আবার দেওয়ালে টাঙানো আছে। এটা দেখে সে বেশ আতঙ্কিত হয়, কিন্তু নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। এরপর সে তার বোনকে ফ্রিজ থেকে একটা ড্রাগন ফল নিয়ে আসার জন্য বলে। এই সময় সে তার মায়ের কাপড় পাল্টাতে থাকে, আর তখনই আবার দেখে তার মায়ের পিঠে সে পুরোনো দাগের ক্ষত আবার ফিরে এসেছে, আর সেটা সবুজ রঙের হয়ে গেছে। এটা দেখে সে খুব অবাক হয়ে যায়। তার মা বলে ওঠে ওরা সবাই মারা যাবে। এটা শুনে মায়া তাড়াতাড়ি তার বোনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় তার এক মহিলার সঙ্গে দেখা হয়। প্রথমে তাকে একটা ভিখারি মনে হলেও সে আসলে সেই ডেমনটি ছিল যে মায়ার আত্মা চাইছিল। এটা দেখে সে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সেখান থেকে পালাতে চায়, কিন্তু সে বৃদ্ধা গাড়ির সঙ্গে আটকে ছিল। তবু সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করে এবং মামার বাড়ি পৌঁছে যায়, এবং ঠিক যেমনটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, শুধু সে বাড়িতে তার কাজিন সুরমান এসেছিল, এবং তখন এ পরিবারে আসলে আর কোনো উপর অবশিষ্ট ছিল না। এরপর মায়া তার আন্টির বাড়িতে চলে যায়। সুমনি তার আন্টি তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে মায়ের সাহায্য চাইতে চেষ্টা করে। তখন সুমনি বলে তিনি আগেও সাহায্য করার চেষ্টা করেছিলেন, আর সে চেষ্টার ফলে সুজিতকে প্রাণ হারাতে হয়েছিল। এরপর বামকে দূরে পাঠিয়ে দেয় যেন তার কিছু না হয়।
এ কথার মানে ছিল সুরমণি ও অন্য কাজিনের মায়ের ক্ষতি করতে চায়নি, বরং তাকে রক্ষা করার জন্য সে চুলে রিস্টোর করেছিল। আসলে তারা যখন বাড়ি বিক্রি করার কথা বলছিল সেটাও এই কারণেই ছিল। এবং সুজপ্তার মৃত্যুর প্রথমে এটাও পরিষ্কার হয়ে যায় যে রিচুয়াল ব্যর্থ হয়ে গিয়েছিল এবং সুরমণি মাকে বলেন যে মহিলা এখন তাদের বাড়িতে আছেন তিনি তার মা নন। এখানে আমরা জানতে পারি সুরমণি আসলে কোনো সম্পত্তির দাবি করেননি, তিনি শুধু চাচ্ছিলেন মায়ের জন্য তার পরিবার সহ দাদুর বাড়ি ছেড়ে চলে যায়, কারণ তিনি আগে থেকেই জানতেন যেটা ঘটেছে সেটা ওই ডেমনের কারণেই হচ্ছে। সুরমণি জানায় অতীতে মায়ের দাদা ওই ডেমনের সঙ্গে একটা চুক্তি করেছিলেন, কিন্তু তার দুই স্ত্রী মারা যাওয়ার পর তিনি সবকিছু শেষ করতে চেয়েছিলেন এবং তার জন্য নিজের জীবন উৎসর্গ করতেও রাজি হন, কিন্তু তিনি সেটা করেও ফেলেন। কিন্তু তার মা আবার সেই ডেমনকে জীবিত করে তোলেন, কারণ তিনি চাচ্ছিলেন তার রেস্তোরাঁ ঠিকভাবে চলুক। আমরা শুরুতে দেখেছিলাম তার রেস্তোরাঁ ভালো চলছে, সেটা আসলে সে ডেমনের সাহায্যে সম্ভব ছিল। অর্থাৎ শুরু থেকেই তার মা যেসব অদ্ভুত কাজ করেছিল সেগুলোর পেছনে ছিল এই ডেমন। এই ডেমনের শর্ত ছিল তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস উৎসর্গ করতে হবে, মানে তার স্বামী তরিয়াদিকে বলি দিতে হবে, কিন্তু তিনি সেটা করতে পারেননি। আমরা মুভির শুরুতে দেখেছিলাম মায়ের মা তার স্বামীকে মারার চেষ্টা করছিলেন কিন্তু মারতে পারেননি, অর্থাৎ তিনি পসেসড হননি, বরং তাকে সেটা করতে হতো। যেহেতু তিনি সেটা করেননি এজন্য ডেমন তরিয়াদিকে পাগল বানিয়ে দেয় এবং পরে তাকে মেরে ফেলে। আর সে আয়নাটা ছিল ডেমনের জন্য একটা রাস্তা যার মাধ্যমে সে অন্য জগৎ থেকে এই জগতে আসতে পারে, আবার ফিরে যেতে পারে। আসলে একবার যদি কেউ ডেমনকে জাগে তোলে তবে সে পরপর 7 প্রজন্ম পর্যন্ত তাদের পিছু ছাড়ে না। এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত চলতেই থাকে। সুরমণি বলে সম্ভবত এখন অনেক দেরি হয়ে গেছে, মায়ের মাকে বাঁচানোর জন্য একটা শেষ সুযোগ আছে। তিনি মায়ের কাছে এক ধরনের পানি পড়া দেন যেটা সুদর্শী রেখে গিয়েছিল। যাই হোক, সুরমণি মায়াকে বলেন সে পানি মায়ের পা থেকে মাথা পর্যন্ত ঢালতে হবে এবং এটা 7 বার করে করতে হবে। যদি এটা না করে তাহলে তাকে তার মায়াকে জীবন্ত পুড়িয়ে ফেলতে হবে। এটাই হবে শেষ উপায় যাতে ডেমনের সঙ্গে সংযোগ চিরতরে বিচ্ছিন্ন করা যায়। তবে প্রথমে মায়া এতে রাজি হয় না, কিন্তু সুরমণি তাকে বোঝায় যদি এটা সে না করে তাহলে সবাই বিপদের মুখে পড়বে। তার কথা শুনে অবশেষে মায়া রাজি হয়ে যায়। বেরোনোর আগে সে তার আন্টিকে বলে ভুলনকে তার কাছে রাখতে, কিন্তু আন্টি বলে ভুলেন মায়ের সঙ্গে বেশি নিরাপদে থাকবে। এরপর মায়া আর ভুলেন সেখান থেকে বেরিয়ে যায়। তাদের যাওয়ার পর সুরমণি কিছু একটা করার চেষ্টা করেন যাতে মায়ের জেতার সম্ভাবনা বাড়ে, কিন্তু তখনই ডেমন সেখানে হাজির হয় এবং সুরমণিকে মেরে ফেলে যাতে সে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। এদিকে মায়া তার বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সে ফুলেনকে বলে গাড়িতে অপেক্ষা করতে এবং নিজের ভেতরে চলে যায়। সেখানে সে তার মায়ের গাড়ি সে বিশেষ পানি ঢালতে শুরু করে। অন্যদিকে ফুলেন দেখতে পায় তার মামা রনি তাকে নিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু আসলে সেটা রনি ছিল না, সেটা ছিল সে ডেমন নিজেই। মায়া এই দৃশ্য দেখে ফেলে এবং ফুলেনকে ডাকতে শুরু করে। ঠিক তখনই তার মা সুদর্শী উঠে বসে এবং সে তখন ডেমনের দখলে ছিল, তাই সে মায়ের উপর হামলা করে বসে। অন্যদিকে ডেমন ফুলেনকে নিয়ে যায় সেই স্থানে যেখানে প্রথম রিচুয়াল পারফর্ম করা হয়েছিল, সেই জায়গাটায় যেখানে শুরুতে সুদর্শীকে আমরা দেখেছিলাম। মায়ের গণভয়ে পালিয়ে এসে সে বসবাসের জায়গায় পৌঁছায়, আর সেখানে তার মা ও ডেমনও থাকে, যে এবার তার নানাজির রূপে ছিল। সুদর্শী তখন মায়েকে বলে যে তার নানার হাতে সম্মানের সাথে চুমু খেতে। মায়ের তখন কিছু করার ছিল না, কারণ ভুলেন তখন সে কাঠের কফিনে বন্দি ছিল, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎই ভুলেনের চোখ খুলে যায় এবং সে চিৎকার করতে শুরু করে এবং চিৎকারে ডেমনও সুদর্শী বিভ্রান্ত হয়ে পড়ে। আর মায়া সেই সুযোগে সেই কালো জাদুর কাঠের কফিনটা নিয়ে তার মা ও ডেমনের উপর আঘাত করে। সুদর্শী তখন কফিনের ভেতরে পড়ে যায়। আর এখানে ভাববেন না যে এত শক্তিশালী ডেমন একটা কাঠের আঘাতে দুর্বল হয়ে গেল কেন, কারণ আসল ব্যাপার হলো এই কফিনটাই ছিল রিচুয়ালের মূল অংশ, অর্থাৎ যেটাতে ডেমনের সঙ্গে ডিল করা হয়েছিল। তা এটাতে ডেমনের আসল দুর্বলতা ছিল। এরপর ডেমন ভুলেনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু মায়া আবার তাকে সেই কফিন দিয়ে চেপে ধরে, যার ফলে ডেমন দুর্বল হয়ে পড়ে
কারণ ডেমন তখন মায়ের সঙ্গেই সংযুক্ত ছিল। সবকিছু তখন শান্ত বলে মনে হয়, অন্তত তাদের চোখে। তারা সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন ভুলেন মায়াকে আয়নার কথা মনে করিয়ে দেয়। এরপর মায়া ভেতরে যায় আয়না আনতে, কিন্তু তখন তার মা তার উপর হামলা করে এবং তাকে মাটিতে ফেলে দেয়। অনেকক্ষণ কেটে যায়, মায়া ফিরে আসে না। ভুলেন তখন ভেতর গিয়ে দেখে তার মা মায়ের পাশে দাঁড়িয়ে আছে। এদিকে ভুলেন এক জ্বলন্ত ল্যাম্প তুলে তার মায়ের গায়ে ছুঁড়ে মারে এবং মা সেখানে পুড়ে মারা যায়। এইভাবে সবকিছু অবশেষে ঠিকঠাক হয়, যেখানে সুরমণি বলেছিল যে এমনটা করতে। যদি পানির রিচুয়াল ব্যর্থ হয় তাহলে তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে। এরপর আমরা দেখি মায়া সে আয়নাটাকে একটি গভীর সমুদ্রে ফেলে দেয়। তখন ভুলেন হঠাৎ কাকের ডাক শুনতে পায় আর দেখে তার বোন গাড়িতে নেয়। বাইরে গিয়ে দেখে মায়া একটা কাক খাচ্ছে এবং সে তখন পজেসড অবস্থায় ছিল। এর মানে ছিল অভিশাপ শেষ হয়নি। আসলে মায়া যেটুকু সময় তার মায়ের সঙ্গে ছিল তখনই তার ভিতরে রিচুয়াল সম্পূর্ণ হয়ে যায়, মানে ডেমন মায়ের শরীরে স্থানান্তরিত হয়ে যায়। এই কারণে ডেমন সুদর্শী শরীরে আগুন লাগাতে দেয়। এখন আমাদের কাছে পরিষ্কার যে এই অভিশাপ পুরো 7 গ্রজন মধ্যে চলবে এবং মায়ায় এখন সেই ডেমনের প্রধান শিকার হতে চলেছে। আর এখানে এই সিনেমা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো মুভি এক্সপ্লেনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।